হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার ক্লাস অফ জিকে জিএস অফ আরআরবি এনটিপিসি 2025। আরআরবি এনটিপিসি 2025-এর জন্য জিকে জিএসের যে ক্লাসগুলো আমরা করি, আজকে তার নতুন একটা সেশন আমরা শুরু করেছি। তো আজকে আমরা 5/4/2021-এর সেকেন্ড শিফটে আসা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, কিয়োটো প্রোটোকল কোন দেশে প্রযোজ্য নয়, অর্থাৎ কোন দেশের ক্ষেত্রে এই যে কিয়োটো প্রোটোকল যেটা আছে যেটা কিন্তু প্রযোজ্য হয়নি বা যেটা কিন্তু লাগু হয়নি। সবার প্রথম বলে রাখি, দেখো এই যে কিয়োটো প্রোটোকল আছে এটা কত সালে হয়েছিল মনে রাখতে হবে, এটা কিন্তু 1997 সালে, ঠিক আছে। 1997 সালে জাপানের যে কিয়োটো শহর আছে সেখানে কিন্তু এটা সংগঠিত হয়েছিল, ঠিক আছে। এটা কিসের সাথে সম্পর্কযুক্ত তো মনে রাখতে হবে, এটা কিন্তু যে গ্রিন হাউস যে এমিশন আছে, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন আছে সেটার সাথে সম্পর্কযুক্ত। তো এই যে প্রোটোকলটা আছে এই প্রোটোকলটার আওতায় কোন দেশটা পড়ে না তো মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ঠিক আছে। আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ কিন্তু এই কিয়োটো প্রোটোকলের আওতায় পড়ে না, বা কিয়োটো প্রোটোকলের মধ্যে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র নেই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, নিচের কোন জোটটি মুঘল শাসকদের অধীনে ভারত ভ্রমণকারী বিদেশি পর্যটক সম্পর্কে সঠিক। অর্থাৎ দেখো কোন বিদেশি এসেছিল মুঘলদের সময় সেটা কিন্তু তোমাদেরকে ঠিকভাবে সাজাতে হবে। দেখো সবার প্রথমে কি বলেছে যে ঔরঙ্গজেব মানুচি, শাহজাহান বলেছে উইলিয়াম হকিন্স, জাহাঙ্গীর বলেছে মানুচি, আর আকবর বলেছে স্যার টমাস রো। দেখো এটা কিন্তু চাইলে আমরা অপশান এলিমিনেশনের মাধ্যমেও করতে পারি। সবার প্রথম দেখো জাহাঙ্গীরের সময় কে এসেছিল, জাহাঙ্গীরের সময় কিন্তু এসেছিল টমাস রো, ঠিক আছে, তাই এটা কিন্তু হবে না। উইলিয়াম হকিন্সও কিন্তু জাহাঙ্গীরের সময় এসেছিল, তাই অপশান বিও কিন্তু হবে না। আকবরের সময়তেও কিন্তু টমাস রো আসেনি। টমাস রো আর এই যে উইলিয়াম হকিন্স এরা কিন্তু জাহাঙ্গীরের সময়কালে এসেছিল, তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঔরঙ্গজেব মানুচি। ঔরঙ্গজেবের সময় কিন্তু এই মানুচি যে বিদেশি পর্যটক তিনি কিন্তু ভারতে আসেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি পদ্ধতি কী নামে পরিচিত। দেখো এই যে স্ল্যাশ অ্যান্ড বার্ন মানে কি, দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে শিফটিং কাল্টিভেশন, ঠিক আছে। এটা কিন্তু একটা শিফটিং কাল্টিভেশনের মধ্যে পড়ে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু স্থানান্তর কৃষি, যেটাকে কিন্তু আমরা কি বলে থাকি, ঝুম চাষ। আমাদের ভারতে যেরকম আমরা ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটাকে ঝুম চাষ বলে থাকি, পশ্চিমবঙ্গে কিন্তু মেইনলি এটাকে ঝুম চাষ বলা হয়ে থাকে। এটাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কী বলা হয়ে থাকে তো মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এটা দীপা নামে পরিচিত, ঠিক আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক অফ এগ্রিকালচার আছে সেটা কিন্তু দীপা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন যে ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার ভিত্তিতে হয়েছিল সেটা কোনটা, অর্থাৎ কোন প্ল্যানকে বেস করে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান হয়েছিল সেটা হয়েছিল। সবার প্রথম 5 ইয়ার প্ল্যানটা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল তো মনে রাখতে হবে এটা কিন্তু 1951 সাল থেকে শুরু করে 1956 সাল পর্যন্ত চলেছিল, ঠিক আছে। এবার দেখো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে এটা কোন মডেলকে বেস করে বানানো হয়েছিল তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হ্যারোদ ডমার মডেল, ঠিক আছে। এই যে হ্যারোদ ডমার মডেল আছে এই হ্যারোদ ডমার মডেলকে বেস করেই কিন্তু প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে কিন্তু এক্সিকিউট করা হয়েছিল। এবার তোমাদের জন্য কিন্তু একটা কোশ্চেন থাকবে, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি, ঠিক আছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কনসেপ্টটা সেটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি এটা তোমাদের জন্য HW থাকলো, তোমরা আমাকে কমেন্টে জানাবে। দেখো এনটিপিসি পরীক্ষায় 30 নম্বরের অঙ্ক থাকবে, 30 নম্বরের জিআই থাকবে, আর কি থাকবে, আর কিন্তু থাকবে 40 নম্বরের জিকে, যেখানে জিকে কিন্তু একটা কি ফ্যাক্টর, তাই জিকেতে কিন্তু যে ভালো স্কোর করবে সেই কিন্তু চাকরিটা পাবে, তাই জিকে কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন যে ড্যাশ এর নামে, ঠিক আছে, এখানে একটা ড্যাশ পড়বে, ড্যাশটা এখানে পড়েনি, ড্যাশ এর নামে চায়নাম্যান বোলিং স্টাইলটা নামকরণ হয়েছে। দেখো সবার প্রথম জানতে হবে এই যে চায়নাম্যান বোলিং স্টাইলটা আছে এটা কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, দেখো এটা কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত। এবার এই চায়নাম্যান যে বোলিং এই নামটা কিভাবে হয়েছে, দেখো অপশানগুলো কি বলেছে, একজন চীনা বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ বোলার থেকে, একজন চীনা বংশোদ্ভূত ভারতীয় বোলার থেকে, একজন চীনা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বোলার থেকে, আর একজন চীনা বংশোদ্ভূত ইংলিশ বোলার থেকে। তো মনে রাখবে এই যে চায়নাম্যান যে বোলার এই নামটা কিভাবে হয়েছিল, একজন চীনা বংশোদ্ভূত, অর্থাৎ চীন দেশের বংশোদ্ভূত একজন মানুষ যিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজে থাকতেন তার নাম অনুসারে কিন্তু হয়েছিল, অর্থাৎ একজন চীনা বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ বোলারের নাম অনুসারে কিন্তু এই চায়নাম্যান বোলিং স্টাইলটা তৈরি হয়েছিল। আর এটা কিন্তু একটা স্পিনিং বল, মানে তোমার কিন্তু এটা কিন্তু একটা স্পিনার, এই যে চায়নাম্যান যে টার্মটা হয় না এটা কিন্তু স্পিনার। আমরা জানি যে ক্রিকেট খেলার 2 ধরনের বলার হয়ে থাকে, কিন্তু একটা হচ্ছে ফাস্ট বলার আর একটা হচ্ছে স্পিনার, তো এটা কিন্তু স্পিনারের নাম অনুসারে হয়েছে, ঠিক আছে। এই চায়নাম্যান বোলিং স্টাইল এটা কিন্তু স্পিনার যে শব্দটা বা স্পিনার যে টার্ম অফ ক্রিকেট তার সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, সম্প্রতি এপ্রিল 2019-এ কোন ব্যাংক অন্য দুটি ব্যাংকের সাথে সম্পর্ক যুক্ত হয়ে তৃতীয় বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে? দেখো সবার প্রথম তোমাকে বলে রাখি, এটা কিন্তু ছিল 2019 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এখন গুরুত্বপূর্ণ নয়, যেহেতু আমি 40টা কোশ্চেনে নিয়েছি যার ভেতরে কিন্তু এটা ছিল। তো আমরা সঠিক অ্যান্সারটা এখানে বলে দিচ্ছি, এটা নিয়ে আমরা কোনো ডিসকাশন করব না, কারণ এটা কিন্তু কোনো রকম কোনো কাজে আসবে না। তো ব্যাংক অফ বরোদা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, অর্থাৎ 2024 জানুয়ারি থেকে শুরু করে টিল ডেট পর্যন্ত কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা যার অন্তর্ভুক্ত সেটা। দেখো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা যার সাথে সম্পর্কযুক্ত, এই যোজনা রিলেটেড কোশ্চেন কিন্তু এনটিপিসি পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে আসে। তো এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশন দিয়েছে, অটল উদ্ভাবন মিশন দিয়েছে, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, তারপরে জাতীয় ই সরকারি মিশন, আর কি আছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন। তো মনে রাখবে এই যে দীনদয়াল উপাধ্যায় যে গ্রামীণ কৌশল্য যোজনা আছে, এটা কিন্তু জাতীয় গ্রামীণ জীবিকা মিশন অর্থাৎ ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর সাথে কিন্তু সম্পর্কযুক্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, যে মামাল্লপুরম উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা উৎসব, পরীক্ষায় কিন্তু অনেকবার এই কোশ্চেনটা এসেছে, রেলের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই উৎসব থেকে কোশ্চেনটা এসেছে, যে মামাল্লপুরম উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে। তো মনে রাখবে এই যে মামাল্লপুরম যে উৎসবটা হয়ে থাকে এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে হয়ে থাকে। এছাড়াও কিন্তু তামিলনাড়ু রাজ্যের আরও কিছু ফেমাস উৎসব আছে যেগুলো আমরা জানবো। দেখো সবার প্রথমে আছে কিন্তু একটা জাল্লিকাট্টু। ঠিক আছে, জাল্লিকাট্টুতে কী করা হয়? জাল্লিকাট্টুতে কিন্তু ষাঁড়ের দৌড় করানো হয় কাদার মধ্যে। আর একটা কী উৎসব আছে? আর একটা কিন্তু আছে পোঙ্গাল। ঠিক আছে, পোঙ্গাল কিন্তু তামিলনাড়ুর যে নিউ ইয়ার সেটাকে পোঙ্গাল বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19 নম্বর কোশ্চেন, তেলেঙ্গানা হলো ভারতের ড্যাশতম রাজ্য। দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেকের কনফিউজিং মনে হতে পারে, অনেকে কিন্তু এটাকে 29 অ্যান্সার করবে, কিন্তু এটা কিন্তু ভুল। দেখো তেলেঙ্গানা যখন 2014 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তখন কিন্তু এটা 29তম রাজ্য ছিল, কিন্তু 2019 সালে কি হয়েছে আমরা সকলে জানি। 2019 সালে কিন্তু জম্মু কাশ্মীরকে কী করা হয়েছে? জম্মু কাশ্মীরকে কিন্তু রাজ্য থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই কারণের জন্য কিন্তু জম্মু কাশ্মীরের জায়গায় জম্মু কাশ্মীর কিন্তু 28 নম্বর রাজ্য ছিল আর তেলেঙ্গানা ছিল 29তম, আমরা বলতে পারি সেইভাবে। সেক্ষেত্রে কিন্তু যেহেতু জম্মু কাশ্মীর ওখান থেকে সরে গেছে সেই কারণের জন্য তেলেঙ্গানা কিন্তু ভারতের বর্তমান 28তম রাজ্য। ঠিক আছে, তেলেঙ্গানা কিন্তু ভারতের বর্তমান 28তম রাজ্য। এইবার এই যে তেলেঙ্গানার বর্তমানে কে সিএম আছে, সিএম থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় যে কোন রাজ্যে বর্তমানে কোন সিএম আছে। তো তেলেঙ্গানা রাজ্যে বর্তমানে কে সিএম আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন, ট্রাকিয়া হলো মানব শরীরের অন্ত্রের অংশ, ড্যাশ অন্ত্রের অংশ, মানে তোমার হচ্ছে ট্রাকিয়া কোথায় আছে? শ্বসনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, হৃৎপিণ্ড সম্বন্ধীয় না রেচন? দেখো ট্রাকিয়া কোনটা? ট্রাকিয়া কিন্তু হয়ে যাচ্ছে আমাদের শ্বসন। ট্রাকিয়া মানে কি? দেখো ট্রাকিয়া মানে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে উইন্ড পাইপটা, অর্থাৎ আমাদের যে শ্বাসনালী, সেই শ্বাসনালীকেই কিন্তু বলা হয়ে থাকে ট্রাকিয়া। ঠিক আছে, তো ট্রাকিয়া কিসের সাথে সম্পর্কযুক্ত? ট্রাকিয়া কিন্তু শ্বসনের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, GPRS এর ফুল ফর্ম কি? ঠিক আছে, দেখো এই যে ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে, এনটিপিসি বলো বা তোমরা গ্রুপ ডি বলো, সেখানে কিন্তু তোমরা এই ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন প্রচুর দেখতে পারবে। ঠিক আছে, তো কি বলেছে আমরা এখানে দেখে নিই একবার। বলেছে কিন্তু দেখো GPRS এর ফুল ফর্ম কি? তো মনে রাখবে জিপি যে RS আছে তার ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। ঠিক আছে, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস, এটা কিন্তু GPRS এর সম্পূর্ণ নাম। এরকম করে কিন্তু যে GPS আছে, এই GPS এর ফুল ফর্ম কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। দেখো কমেন্টে জানালে কি হবে? কমেন্টে জানালে কিন্তু তোমরাও জানবে যে তোমাদের প্রিপারেশন কতটুকুনি আছে, বা আমিও কিন্তু বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কোন জায়গায় আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি নতুন করে আরও অ্যাডভান্স বা আরও ভালো ওয়েতে তোমাদের জন্য প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসতে পারবো। তাই অবশ্যই কিন্তু কমেন্টে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করে না ড্যাশ গোষ্ঠীর 2জন সদস্যকে। ঠিক আছে, মনোনীত করেন ড্যাশ গোষ্ঠীর 2জন সদস্যকে। দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দেখো এইখানে কি বলেছে, দেখো এখানে যে সঠিক অ্যান্সার সেটা কিন্তু হয়ে যাবে অ্যাংলো ইন্ডিয়ান। যদিও এই যে অ্যাংলো ইন্ডিয়ানের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু 104 নাম্বার যে সাংবিধানিক যে সংশোধন হয়েছিল সেখানে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগে কি হতো? আগে কিন্তু দেখো আগে যে লোকসভা ছিল সেই লোকসভাতে কিন্তু মোট 552টা সিট ছিল। ঠিক আছে, যার ভেতর থেকে তোমার 550টা তোমার ইলেক্টেড হতো আর 2
দুটো কিন্তু প্রেসিডেন্ট কী করতে পারতেন, দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিযুক্ত করতে পারতেন। কিন্তু এই যে নিয়মটা আছে, এই নিয়মটা কিন্তু বর্তমানে খারিজ হয়ে গেছে কত নম্বর ধারা অনুযায়ী বা কত নম্বর সংবিধান সংশোধনী অনুযায়ী, তো এটা কিন্তু 104 নম্বর সংবিধান সংশোধনী অনুযায়ী বাদ পড়ে গেছে। তবুও কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে, তো সঠিক অ্যান্সার কী হবে, অ্যাংলো ইন্ডিয়ান, যদিও কিন্তু এটা বাদ পড়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন। দেখো এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তাও আমরা এটাকে একবার পড়ে নিই যে 2019 সালের এপ্রিল মাসে ন্যাবার্ডে ভারত সরকারের শেয়ার বেড়েছে, মানে ভারত সরকারের শেয়ার ন্যাবার্ডে কত পার্সেন্ট হয়েছে। দেখো এটা তখনকার দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বর্তমানে এটা স্ট্যাটিকও বলতে পারো যেহেতু এটা ন্যাবার্ড থেকে দিয়েছে। তো দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি ন্যাবার্ড কি, ন্যাবার্ড কিন্তু হয়ে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট। এটা কিন্তু ন্যাবার্ডের ফুল ফর্ম। এটা কিন্তু একটা কৃষি ব্যাংক, এক কথায় এটা কিন্তু একটা কৃষি ব্যাংক, যেটা কিন্তু 1982 সালে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, দেখো এই যে ন্যাবার্ডে 2019 সালে ভারত সরকারের যে অংশীদারিত্ব সেটা কত হয়ে গেছে, বা ভারত সরকারের শেয়ার কত হয়ে গেছে, পুরোপুরি কিন্তু 100% হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু বর্তমানে পুরোপুরি একটা গভর্নমেন্ট ব্যাংক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 14 নম্বর কোশ্চেন, সিডিএম এর পুরো কথা কী। ঠিক আছে, দেখো আবার কিন্তু একটা ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন দিয়েছে যে সিডিএম এর ফুল ফর্ম কী। দেখো তো সবার প্রথম তোমাদেরকে মনে রাখি এই যে সিডিএমএ আছে, ঠিক আছে, তো সিডিএম এর ফুল ফর্ম কী হয়ে যাচ্ছে, দেখো সিডিএম এর ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে কোর ডিভিশন ম্যাক্সিমাম অ্যাক্সেস। ঠিক আছে, সিডি ডিভিশনের ফুল ফর্ম হয়ে যাচ্ছে কি, এক সেকেন্ড একটু দেখে নিই আমি, হ্যাঁ তো এটা কিন্তু হয়ে যাচ্ছে, দেখো আমি মনে হচ্ছে একটু ভুল বলেছি, হ্যাঁ এই যে সিডিএমএ আছে, সিডিএম এর ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত পিএসইউগুলির মধ্যে কোনটির যৌথ উদ্যোগে ওটিপিসি তৈরি হয়েছিল। দেখো এটা কিন্তু তখনকার সময় একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যেটা কিন্তু বর্তমানে অপ্রয়োজনীয়। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কতটুকু পড়বে, অনেকের কোশ্চেন থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু পড়বো। তো মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়বে জানুয়ারি থেকে শুরু করে, মানে 2024 জানুয়ারি থেকে শুরু করে টিল ডেট পর্যন্ত, অর্থাৎ আজকের দিন পর্যন্ত বা যেদিন তোমার এক্সাম পড়বে সেই দিনের আগের দিন পর্যন্ত পড়ে যাবে। তো দেখো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ওএনজিসি। ঠিক আছে, যদিও এটা আমাদের জন্য কিন্তু অপ্রয়োজনীয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 16 নম্বর কোশ্চেন কী বলেছে, যে তুলার তন্তুগুলিকে বীজ থেকে পৃথক করার প্রক্রিয়াকে কী বলা হয়ে থাকে। মানে তুলোর যে তন্তুগুলো থাকে, তুলোর যে ফাইবার থাকে, যে কটন ফাইবার থাকে, সেই কটন ফাইবারগুলিকে মানে বীজ থেকে বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে কী বলা হয়ে থাকে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, অপশানগুলো একবার আমরা দেখে নিই। কী বলেছে, জিনিং বলেছে, তারপরে হচ্ছে কার্ডিং বলেছে, স্পিনিং বলেছে, আর স্কচিং বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিনিং। জিনিং হচ্ছে কিন্তু সেই পদ্ধতি, যেই পদ্ধতিতে যে কটন ফাইবার থাকে সেই কটন ফাইবারগুলোকে বার করা হয় সিড থেকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, 17 নম্বর কোশ্চেন, যে 2019 সালের লোকসভা নির্বাচনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন। এটাও কিন্তু তখনকার সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার, যেটা কিন্তু বর্তমানে অপ্রয়োজনীয়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা 2025 সালে কদিন আগে কিন্তু ভারতের যে মুখ্য নির্বাচন কমিশনার আছে, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার আছে, তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন, তার নাম আমরা এখানে জানতে পারি। তো এখানে একটা অপশান আমাদের দেখার প্রয়োজন নেই, তো আমরা কিন্তু জেনে নেব যে 2025 সালে ভারতের যে মুখ্য নির্বাচন কমিশনার যুক্ত হয়েছেন তার নাম কি, তার নাম কিন্তু হয়ে যাচ্ছে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, জ্ঞানেশ কুমার কিন্তু হয়ে যাচ্ছে তার নাম, ইনি কিন্তু ভারতের বর্তমান সিইসি বা চিফ ইলেকশন কমিশনার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কী বলেছে, যে ভারতীয় সংবিধানে একটি শক্তিশালী কেন্দ্র পরিচালিত যুক্তরাষ্ট্রের কনসেপ্ট অফ ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার। ঠিক আছে, এখানে কিন্তু ফেডারেল সিস্টেমের কথা বলা হয়েছে। এখানে যখনই ফেডারেশন শব্দটা দেখবে তো মনে রাখতে হবে এখানে কিন্তু ফেডারেল যে ব্যবস্থা আছে, অর্থাৎ ফেডারেল যে সিস্টেম আছে, সেই ফেডারেল সিস্টেমের কথা বলা হয়েছে। ফেডারেল সিস্টেম মানে কি, ফেডারেল সিস্টেম মানে কিন্তু হয়ে যাচ্ছে যে কেন্দ্রে একজন থাকবে, অর্থাৎ সেন্ট্রাল একটা গভর্নমেন্ট থাকবে, আর তার আন্ডারে কিন্তু স্টেট গভর্নমেন্ট থাকবে, তাদের ভেতরে কিন্তু কোরিলেশনে পুরো দেশটাকে চালানো হবে। এই যে পদ্ধতি, এটাকে কিন্তু ফেডারেল সিস্টেম বলা হয়ে থাকে। তো এই ফেডারেল সিস্টেম আমরা কোথা থেকে গ্রহণ করেছি, তো মনে রাখতে হবে এই ফেডারেল সিস্টেম কিন্তু আমরা কানাডার যে সংবিধান আছে সেই কানাডার সংবিধান থেকে গ্রহণ করেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট পড়বো। দেখো আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা কি গ্রহণ করেছি, যে রাষ্ট্রপতি আছে, অর্থাৎ যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টকে আমি পি দিয়ে ডিনোট করছি, তো প্রেসিডেন্টের যে নির্বাচন পদ্ধতি আছে সেই প্রেসিডেন্টের নির্বাচন পদ্ধতিকে আমরা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করেছি। এছাড়া কিন্তু আয়ারল্যান্ডের থেকে আমরা ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট যে পলিসি আছে সেটা গ্রহণ করেছি। গ্রেট ব্রিটেন থেকে আমরা কি করেছি, ব্রিটেন থেকে কিন্তু
কিন্তু আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম আছে সেই পার্লামেন্টারি সিস্টেম আমরা গ্রহণ করেছি। আর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি গ্রহণ করেছি? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কিন্তু আমরা যে প্রিয়াম্বেল আছে আর প্রিয়াম্বেল আর আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে বিশ্ব বন্যপ্রাণী তহবিল বা ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF এর লোগো কি? দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল যেটা 2022 সালে হয়েছিল সেখানেও কিন্তু অনেকগুলো শিফটে এসেছে, এমনকি 2021-এ এই যে শিফটটা ছিল এই শিফটের পরবর্তীতে যে শিফটগুলো হয়েছিল সেখানেও কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো দেখো মনে রাখতে হবে এই যে WWF আছে এই WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এর লোগো কিন্তু হয়ে যাচ্ছে জায়ান্ট পান্ডা, ঠিক আছে, জায়ান্ট পান্ডা। আশা করি আমরা সকলে পান্ডা যে পশু সেটা তাকে চিনি, ঠিক আছে, তো জায়ান্ট পান্ডা কিন্তু হয়ে যাচ্ছে WWF এর লোগো। এই যে WWF আছে এর সদর দপ্তর বা HQ বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এটা কিন্তু সুইজারল্যান্ডের যে গ্ল্যান্ড শহর আছে সেই গ্ল্যান্ড শহরে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে 1 গিগাবাইট সমান সমান কত হয়ে থাকে, অর্থাৎ 1 জিবিতে, ঠিক আছে, 1 জিবিতে তোমার হচ্ছে কত মেগাবাইট থাকে, কত এমবি থাকে, 1 জিবিতে কত এমবি থাকে। তো আমরা কিন্তু জানি যে 1 জিবিতে কত এমবি থাকে, আমরা সাধারণত জানি যে 1 জিবিতে কিন্তু যে 1024, ঠিক আছে, 1 সেকেন্ড, আমরা জানি কি যে 1 জিবিতে কত থাকে, 1 জিবিতে কিন্তু থাকে হচ্ছে 1024, কিন্তু এখানে যদি তোমরা খেয়াল করো দেখবে যে 1024 কিন্তু কোথাও দেয়া নেই, অর্থাৎ এটা কিন্তু বাইনারি সিস্টেমে দিয়েছে, অর্থাৎ কম্পিউটারের যে তোমার সংখ্যা বোঝার যে পদ্ধতি যে বাইনারি সিস্টেম সেখানে কিন্তু দিয়েছে। তো মনে রাখবে বাইনারি সিস্টেমে 1 গিগাবাইট মানে কিন্তু হয়ে যাচ্ছে 1000 মেগাবাইট, ঠিক আছে, 1000 মেগাবাইট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু বাইনারি সিস্টেমে দিয়েছে, অর্থাৎ কম্পিউটারের যে সংখ্যা বোঝার যে সিস্টেম সেখানে দিয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 23 নম্বর কোশ্চেন কি বলেছে, যে পলাশির যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ড্যাশের মধ্যে। তো আমরা সকলে জানি যে পলাশির যুদ্ধ কার ভেতরে হয়েছিল, তো পলাশির যুদ্ধ কিন্তু হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর যে বাংলার নবাব ছিল সেই বাংলার নবাবের নাম কি ছিল? বাংলার নবাবের নাম কিন্তু ছিল সিরাজ উদ্দৌলা, ঠিক আছে। তো এই যে সিরাজ উদ্দৌলা আর এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু 1757 সালে, কত সালে? 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 25 নম্বর কোশ্চেন কি বলেছে, যে আন্তর্জাতিক যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিট অর্থাৎ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট ITU কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো মনে রাখবে যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1865 সালে, ঠিক আছে। অর্থাৎ যে টেলিযোগাযোগ আছে, ঠিক আছে, যে টেলিযোগাযোগ আছে বা টেলিকম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা তোমার হচ্ছে ধারণা আমরা বলতে পারি বা বড় একটা এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠা আমরা বলতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 26 নম্বর কোশ্চেন কি বলেছে, যে মিউরিয়েটিক অ্যাসিডের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো এটা কিন্তু সায়েন্সের একটা কোশ্চেন আর খুব ইজি একটা কোশ্চেন, যারা কিন্তু আমার সাথে রেলের গ্রুপ ডির সায়েন্সের ক্লাসগুলো রেগুলার করো তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা খুব ইজিভাবেই করতে পারবে। দেখো এই যে মিউরিয়েটিক অ্যাসিড আছে এই মিউরিয়েটিক অ্যাসিডকেই কিন্তু বলা হয়ে থাকে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিডেরই আর একটা নাম কিন্তু হয়ে যাচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 27 নম্বর কোশ্চেন, সাধারণত সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে ড্যাশ ব্যবহার করা হয়ে থাকে। দেখো আমরা কিন্তু জানি কি, আমরা জানি যে সোলার প্যানেলগুলো হয়ে থাকে সেই সোলার প্যানেলে তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে কোনটা ব্যবহার করা হয়ে থাকে? সিলিকন ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কোথাও দেখবে এখানে কিন্তু কোথাও সিলিকনের অপশান নেই, ঠিক আছে, এখানে কিন্তু একটা উল্টোপাল্টা খটোমটো অপশান দিয়েছে। তো দেখো তোমাদেরকে আমি বলে রাখি এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে GEAS, ঠিক আছে। দেখো সিলিকনের পরিবর্তে সোলার যে প্যানেলগুলো হয়ে থাকে সেই সোলার প্যানেলে সিলিকনের পরিবর্তে কিন্তু আরও একটা জিনিস ব্যবহার করা যেতে পারে, সেটা কি? সেটা কিন্তু আর একটা অর্ধপরিবারই, সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে। এখানে কিন্তু জার্মেনিয়াম আর AS মানে কি? AS মানে কিন্তু হয়ে যাচ্ছে আর্সেনিক। দেখো জার্মেনিয়াম আর্সেনিড এইটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে সৌর প্যানেলে সিলিকনের পরিবর্তে। তো GEAS কিন্তু সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 28 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের অংশ নয়? তো ভারতীয় সংবিধানের অংশ নয় কোনটা? মানে আমাদের কনস্টিটিউশনে লেখা নেই কোনটা? দেখো সবার প্রথম ভারতের নির্বাচন কমিশন, এটা তো লেখা আছে, ঠিক আছে। স্টেট পাবলিক ইউনিয়ন সার্ভিস কমিশন, এটাও লেখা আছে। কেন্দ্রীয় তথ্য কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, এটাও কিন্তু লেখা আছে, ঠিক আছে।
আর ভারতের যে নিয়ন্ত্রক অর্থাৎ কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটাও কিন্তু লেখা আছে। আমি একটু ভুল বলেছি, দেখো অপশান যে ডি আছে, কেন্দ্রীয় তথ্য কমিশন অর্থাৎ সেন্ট্রাল কনফার্মেশন কমিশন, এটা কিন্তু ভারতের সংবিধানের মধ্যে কোথাও নেই। তাছাড়া কিন্তু বাদবাকি যে অপশানগুলো আছে এগুলো কিন্তু ভারতের সংবিধানের মধ্যে রয়েছে। যেরকম তোমার এই যে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা কিন্তু 148 নম্বর ধারাতে রয়েছে, ঠিক আছে। আমাদের যে ইলেকশন কমিশনের কথা, সেটা কিন্তু 324 নম্বর আর্টিকেলে আছে। আর এখানে যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এটা কিন্তু ইউপিএসসির আন্ডারে পড়ে, তো এটা কিন্তু 315 নম্বর ধারায় আছে। একমাত্র যে কেন্দ্রীয় তথ্য কমিশন বা সেন্ট্রাল কনফার্মেশন কমিশন, এটা কিন্তু ভারতীয় সংবিধানের কোথাও নেই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 29 নম্বর কোশ্চেন, যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরে প্রথম কোন দেশ জলের নিচে ক্যাবিনেট মিশন আয়োজন করেছিল। দেখো এটা কিন্তু কি, এটা কিন্তু তখনকার দিনের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের জন্য বর্তমানে অপ্রয়োজনীয়, কিন্তু এটা কিন্তু একটা স্পেশাল ফ্যাক্ট। দেখো জলের নিচে ক্যাবিনেট সিটিং আয়োজন করেছিল, তাই এটা কিন্তু একটা তোমার হচ্ছে স্পেশাল ফ্যাক্ট, এটা কিন্তু স্ট্যাটিক হিসেবে আসতে পারে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু সবার প্রথম বিশ্বের মধ্যে জলের নিচে ক্যাবিনেট যে সিটিং, সেটা কিন্তু আয়োজন করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 30 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত কোন কোষাণুকে কোষের সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। যারা কিন্তু আমার সাথে গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্সের ক্লাসগুলো রেগুলার ফলো করো, তারা কিন্তু এই কোশ্চেনটা একদম সহজেই করতে পারবে। সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লাইসোজোম। লাইসোজোমকে কিন্তু কি বলা হয়ে থাকে, একটা সেলের যে সুইসাইডাল ব্যাগ, ঠিক আছে, সুইসাইডাল ব্যাগ কিন্তু বলা হয়ে থাকে একটা সেলের তোমার হচ্ছে লাইসোজোমকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 31 নম্বর কোশ্চেন, যে স্প্রিং তুলা একটি যন্ত্র যা সাধারণত বস্তুর ওপর ক্রিয়াশীল ড্যাশ মাপতে ব্যবহার করা হয়ে থাকে। তো একদম সোজা একটা কোশ্চেন, স্প্রিং তুলা কী মাপতে ব্যবহার করা হয়, তো মনে রাখতে হবে স্প্রিং তুলা কিন্তু ওজন মাপতে ব্যবহার করা হয়ে থাকে। আর সাধারণ তুলা যন্ত্র, ঠিক আছে, সাধারণ তুলা যন্ত্র কী মাপতে ব্যবহার করা হয়ে থাকে, তো মনে রাখতে হবে সাধারণ তুলা যন্ত্র কিন্তু যে বস্তুর ভর আছে সেই ভর মাপতে কিন্তু সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। আর যখনই বলবে স্প্রিং তুলা যন্ত্র, তখন কিন্তু সেটা বস্তুর ওজন মাপতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 32 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ট্রিপস চুক্তির মাধ্যমে ভারত যে জিনিসটি প্রথম জিওগ্রাফিক ইন্ডিকেটর দ্বারা বিশেষিত হয়েছিল। দেখো কোশ্চেনটা কত ঘুরিয়ে করেছে, এখানে কিন্তু জিআই ট্যাগের কথা বলা হয়েছে, অর্থাৎ ভারতের কোন বস্তুটা সবার প্রথম জিআই ট্যাগ পেয়েছিল সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। তো মনে রাখবে ভারতের কিন্তু সবার প্রথম দার্জিলিংয়ের যে চা ছিল, সেই দার্জিলিংয়ের চাকে কিন্তু জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ প্রদান করা হয়েছিল 2004 সালে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুবই গর্বের একটা বিষয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 33 নম্বর কোশ্চেন, যে 2015-16 কৃষি আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যে ব্যবহারযোগ্য জমির মালিকানার সংখ্যা সবথেকে বেশি। দেখো যেরকম করে তোমার হচ্ছে মানুষের জনগণনা হয়, ঠিক সেরকম করে কিন্তু একটা এগ্রিকালচারাল সেন্সাস বা কৃষিক্ষেত্রেও কিন্তু একটা জনগণনা হয়ে থাকে, যেটা কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর অন্তর হয়ে থাকে। এখানে কিন্তু 2015-16 ডেটা চেয়েছে। দেখো 2015-16 ডেটা অনুযায়ী যে রাজ্যে সবথেকে বেশি কৃষি জমি আছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। উত্তরপ্রদেশে কিন্তু 2015-16 যে এগ্রিকালচারাল সেন্সাস আছে, সেই সেন্সাস অনুযায়ী সবথেকে বেশি কী আছে না, সবথেকে বেশি কিন্তু তোমার হচ্ছে কী বলবো, বসবাসযোগ্য বা চাষযোগ্য কৃষি জমি আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 34 নম্বর কোশ্চেন, যে দুটি দেশের সীমার মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন, অর্থাৎ র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানার নাম, তো আমরা কিন্তু সকলেই জানি যে ভারত পাকিস্তানের যে সীমানা, সেই সীমানার নাম কি, সেই সীমানার নাম কিন্তু হয়ে যাচ্ছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 35 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবথেকে বড় ইউরেনিয়াম ভাণ্ডার আছে, অর্থাৎ ইউরেনিয়াম, ঠিক আছে। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তো আমরা সকলেই জানি ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে 92। আর ইউরেনিয়াম কিন্তু এই পৃথিবীর সবথেকে কস্টলিয়েস্ট অর্থাৎ সবথেকে দামি বস্তু। আর এই ইউরেনিয়াম কোথায় পাওয়া যায় আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি, তো মনে রাখবে অন্ধ্রপ্রদেশে কিন্তু ইউরেনিয়াম সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 36 নম্বর কোশ্চেন, যে বিখ্যাত কোণার্কের সূর্য মন্দির কার গুণকীর্তি, অর্থাৎ এই যে কোণার্কের যে সূর্য মন্দিরটা আছে সেটা কে নির্মাণ করেছিলেন, রাজা প্রথম নরসিংহদেব, রাজা রঘুনাথ সিংহ, তারপর রাজা অশোক আর রাজা রাজরাজ চোল। দেখো সঠিক অ্যান্সার কী হবে, কোণার্কের যে সূর্য মন্দির যেটা কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত, সেটা কিন্তু রাজা প্রথম নরসিংহদেব, ঠিক আছে, রাজা প্রথম নরসিংহদেব কিন্তু এই
যে কোণার্কের সূর্য মন্দির এটা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 37 নম্বর কোশ্চেন, যে ব্রাহ্ম সমাজের প্রথম প্রধানাচার্য কে ছিলেন, অর্থাৎ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন। সবার প্রথম মনে রাখতে হবে ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1828 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর হেড কী ছিলেন, প্রথম যে হেড তিনি কে ছিলেন, তিনি কিন্তু ছিলেন রাজা রামমোহন রায়। এছাড়া কিন্তু রাজা রামমোহন রায় 1815 সালে আর একটা সভাও তৈরি করেছিলেন, তার নাম কি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের জন্য HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 39 নম্বর কোশ্চেন কি বলছে, যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম আজাদ হিন্দ ফৌজের ধারণা পোষণ করেন। দেখো এটা একটা কনফিউজিং কোশ্চেন। দেখো আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে কিন্তু আমরা শুধুমাত্র জানি যে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজকে লিড করেছিলেন, কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা সবার প্রথম কে বলেছিলেন, তো মনে রাখবে অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী এটা কিন্তু হয়ে যাচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিংই কিন্তু এই যে আজাদ হিন্দ ফৌজ আছে এটা সম্পর্কে সবার প্রথম একটা ধারণা দিয়েছিলেন যে ভারতে একটা এরকম আজাদ হিন্দ ফৌজ থাকা প্রয়োজন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 40 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বিংশ শতাব্দীর প্রথম দশকে কোন স্থানটিকে ভারতীয় জাতীয়তাবাদের স্নায়ুকেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো। তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের জন্য কি থাকবে, তোমাদের জন্য HW থাকবে। এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। একটু তোমরা যদি বুদ্ধি খাটাও তাহলে কিন্তু তোমরা এই অ্যান্সারটা করতে পারবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। দেখো আবারও বলছি, NTPCতে চাকরি পেতে গেলে কিন্তু তোমাকে জিকেতে ভালো স্কোর করতেই হবে। জিকেতে 40 কিন্তু তোমাকে মিনিমাম 35 স্কোর করতে হবে, তাহলে কিন্তু তুমি চাকরিটা সিকিওর করতে পারবে। তার কারণ ম্যাথ রিজনিং কিন্তু সবাই পারবে, আটকে যাবে কিন্তু জিকেতে। আর আমাদের এই চ্যানেলে কিন্তু জিকেকে নিয়ে থরলি তোমরা জানো রিসার্চ করে কিন্তু পড়ানো হয়ে থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।